নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীগণ, আপনারা সকলেই অবগত যে বিডেপি, ইজেডও, জুলজি এবং বিভিন্ন কোর্সের পরীক্ষা আসন্ন। তাই আপনারা সকলেই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের সামনে এনেছি এরকমই কিছু ভিডিও। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আমি বিলাস কোলে, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল বিলাস কোলে _জুলজিতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা এখন আলোচনা করব ক্রোমাটিনের পেঁচিয়ে থাকা বিভিন্ন মডেলের সঙ্গে। আমরা এই যে বর্তমান দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি সাধারণত ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে বোঝা যায়। প্রথম দিকে এই 10 nm ব্যাসের ক্রোমাটিন পেঁচিয়ে আরো ঘনীভূত হয়ে 30 nm ফাইবারের যে অবস্থা 30 nm ব্যাসের ক্রোমাটিড গঠন করে। এই ধরনের আকৃতি সাধারণত অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। মনে করা হয় এই 30 nm মডেলকে ক্রোমাটিন তন্তুকে সাধারণত সলিনয়েড মডেল বলে, আর 10 nm মডেলকে বিটস অন আ স্ট্রিং, পুঁতির মালার ন্যায় যেরকম দেখতে লাগে। তো এই ক্রোমাটিন সূত্রের আমরা যদি ব্যাস দেখি, তো সেক্ষেত্রে সাধারণভাবে 10 nm সাধারণত এটি 10 nm হয়ে থাকে। আর ডিএনএ এর খণ্ডটি 2 nm, কখনো কখনো এটা 11 nm ও লেখা হয়ে থাকে। অর্থাৎ সাধারণভাবে বলা যায় 2 nm ব্যাসযুক্ত ডিএনএ হিস্টোনদের সাথে যুক্ত হয়ে 10 nm ব্যাসের ক্রোমাটিন তন্তু গঠন করে। আমরা এবার দেখে নেব অ্যাভেরি, ম্যাকলয়েড ও ম্যাকার্থির একটি এক্সপেরিমেন্ট। সাধারণত অ্যাভেরি, ম্যাকলয়েড ও ম্যাকার্থি খ্রিস্টাব্দে তাদের পরীক্ষাটি বিস্তারিতভাবে এবং নিখুঁতভাবে প্রয়োগ করেন। প্রয়োগ করে প্রমাণ করেন যে ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশনের জন্য দায়ী বস্তুটি হচ্ছে ডিএনএ। তারা লক্ষ্য করেছিলেন অ্যাভারুলেন্ট R2 ব্যাকটেরিয়ার সঙ্গে এই ভাইরুলেন্ট
S3 ব্যাকটেরিয়া থেকে সংগৃহীত বিশুদ্ধ ডিএনএ মেশালে ওই R2 ব্যাকটেরিয়া এবং S3 ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়ে যায়। রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন করবার জন্য দায়ী বস্তুটি কি তা সঠিকভাবে নিরূপণ করার জন্য অ্যাভেরি, ম্যাকলয়েড ও ম্যাকার্থি যে পরীক্ষা করেছিলেন তা এই দৃশ্যে দেখানো হচ্ছে। এবার আমরা দেখে নেব যে ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ 1 এর কাজ সাধারণত বলা হয় এই উৎসেচকটি প্রতি মিনিটে 650টি নিউক্লিওটাইড নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। এর দ্বিতীয় চরিত্র দেখিনি। এই উৎসেচকটি সম্পূর্ণ ডিএনএ এর সাথে বা আমরা যদি বলি ডিএনএ এর উপর বিক্রিয়া করতে কিন্তু পারে না, অর্থাৎ পুরো ডবল স্ট্যান্ডার্ডের ওপর বিক্রিয়া করতে পারে না। তৃতীয় চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। এর এক্সোনিউক্লিয়াস ধর্ম, এর এক্সোনিউক্লিয়াস ধর্মটি কি করে? এই উৎসেচক উল্টো দিকে গতি পরিবর্তন করে ডিএনএ কে খণ্ডন করতে পারে। তাহলে এর কি দেখতে পাচ্ছি? এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এবার এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি কোন দিক থেকে কোন দিকে করে? শুধুমাত্র এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম এই দিকে গিয়ে সে ডিএনএ সংশ্লেষণ করতে সাহায্য করে। এবার আমরা এই মিশেলসন ও স্টালের পরীক্ষাটি একটু দেখে নেব। এই মিশেলসন এবং স্টালের যে পরীক্ষাটি আমরা দেখতে পাচ্ছি, এইটি একটি কি ধরনের পরীক্ষা? সাধারণত ওনার যে করেছিলেন ডিএনএ রিপ্লিকেশনের যে পদ্ধতি, কোন পদ্ধতিতে ডিএনএ রিপ্লিকেশন হয় তারই একটি পরীক্ষা। মিশেলসন এবং স্টাল ইকোলাই নামক ব্যাকটেরিয়াকে নাইট্রোজেনের ভারী আইসোটোপ কত না N50, এই N50 নিয়ে তাতে বংশবৃদ্ধি করা। ফলে বংশবৃদ্ধি এতে কি হচ্ছে? কয়েকটি জেনারেশন এই N15 বৃদ্ধি করার পর ওই ব্যাকটেরিয়ার ডিএনএ পৃথক করার জন্য তার ডিএনএ ঘনত্ব নিরূপণ করেন। সেই ডিএনএ ঘনত্ব নিরূপণ করতে গিয়ে উনি দেখেন কোন পদ্ধতিতে এই ডিএনএ ঘনত্ব নিরূপণ করেছিলেন? উনি করেছিলেন ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন।
এই ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে উনি এই প্রক্রিয়াটি চালান এবং এই পদ্ধতি অনুসরণ করে পরবর্তী দিকে আমরা দেখব সিজিয়াম ক্লোরাইড দিয়ে যেটিকে বলা হয় এই সিজিয়াম ক্লোরাইড দিয়ে আল্ট্রা সেন্ট্রিফিউজ যন্ত্রে বহু ঘন্টা ঘোরাবার পর সেন্ট্রিফিউজ নলে ঘনত্ব অনুসারে বিভিন্ন স্তর তৈরি হয়। এই স্তরটি বিশ্লেষণ করি তারা পরবর্তী দিকে যে ফলাফল বিশ্লেষণ করেন সেখানে তারা এর সেমি কনজারভেটিভ যে ল বা সেমি কনজারভেটিভ যে তার যে ধারণা সেই সেমি কনজারভেটিভ ধারণাটি উনি দেন। এর পরবর্তী দিকে আমরা দেখে নেব যে সাধারণত আরআরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তো এই রাইবোজোমাল আরএনএ সিনথেসিস হচ্ছে কিসের দ্বারা? সিনথেসিস হচ্ছে আরএনএ পল 1 আরএনএ পল 1 দিয়ে আরআরএনএ সিনথেসাইজ হচ্ছে। সাধারণত এটি দেখা যায় নড রিজিয়ন মানে নড রিজিয়ন হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজেশন রিজিয়ন। সাধারণত এই নিউক্লিয়ার অর্গানাইজার রিজনে শতাধিক আরআরএনএ জিন ওখানে দেখতে পাওয়া যায়, তৈরি করার জন্য উপস্থিত থাকে। এবার আমরা দেখে নেব যে ট্রান্সলেশনে কিছু ফ্যাক্টর। কোন ট্রান্সলেশন? না প্রোক্যারিওটিক ট্রান্সলেশন, ইউক্যারিওটিক নয়। প্রোক্যারিওটিক ট্রান্সলেশনে কিছু ইলংগেশন ফ্যাক্টর কি না EFTU, EFTS, EFTS এছাড়াও EFG। আচ্ছা, তার আগে আমি বলে নিই এই যে আমরা এই EF মানে হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর আর TU মানে হচ্ছে টেম্পারেচার আনস্টেবল। TS মানে হচ্ছে টেম্পারেচার স্টেবল। তাহলে আমরা কি কি দিলাম ইলংগেশন ফ্যাক্টরে? EFTU, EFTS আর EFG। তো এরা কি করছে না পরবর্তী দিকে এদের কাজ হয়ে দাঁড়াচ্ছে, আমরা যদি এদের ফাংশনটা দেখে নিই, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এই
অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কে রাইবোজোমের কাছে নিয়ে আসে এবং ট্রান্সলেশনের সময় পলিপেপটাইড শৃঙ্খল প্রবর্ধনে সাহায্য করে এবং এই পদ্ধতিকে কন্টিনিউ করতে সাহায্য করে। এবার আমরা দেখে নেব, আমরা যদি একটু দেখি হিউম্যান ক্রোমোজোম নাম্বার কত না 23 পেয়ার, এর মধ্যে 22 পেয়ার ইন্ডিকেট ফর অটোজোম আর 1 পেয়ার ইন্ডিকেট সেক্স ক্রোমোজোম। এবার এই অটোজোম থেকে, বা আমরা যদি আরেকটু ভালো করে বলি, অটোজোমাল ইনহেরিটেড ডিসঅর্ডার কি কি হতে পারে? এই অটোজোমাল ইনহেরিটেড ডিসঅর্ডার সাধারণত কিছু কিছু ইম্পর্টেন্ট আমি এই মুহূর্তে মনে পড়ছে, টিউবেরাস স্ক্লেরোসিস, টিউবেরাস স্ক্লেরোসিস, আর একটা আছে কি নিউরো ফিব্রোমেটোসিস, নিউরো ফিব্রোমেটোসিস, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নেব যে রিকম্বিনেন্ট টেকনোলজি, বা আমরা যদি আরেকটু ভালো করে বলি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটার কিসের দরকার, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে কি কি সুবিধা আমরা পেতে পারি, তার ব্যবহার কি, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। এর ইউটিলাইজেশন বা ব্যবহার বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে বায়োটেকনোলজির ব্যবহার প্রচুর বেড়ে গেছে। এর রাসায়নিক শিল্পে এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন জিনের কার্য পদ্ধতি নিয়ন্ত্রণে, তা পরীক্ষা নিরীক্ষা করতে, এবং সর্বোপরি বিভিন্ন অণুজীবের মধ্যে এর প্রবেশ ঘটিয়ে
প্রয়োজনীয় হরমোন, অ্যান্টিবায়োটিক, প্রোটিন তৈরি করতে ব্যবহার করা হয়। অর্থাৎ সর্বোপরি এই যখন কোনো একটা অর্গানিজম বা সেই অর্গানিজমের মধ্যে যে মডিফিকেশনস করা হচ্ছে, তো মডিফিকেশন করে এইসব কাজে ব্যবহার করা হচ্ছে, আমরা তখন সেই অর্গানিজমগুলোকে বলছি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অর্থাৎ সেটিকে শর্ট ফর্মে বলছি জিএমও। এই তিনটে প্লাজমিড, কসমিড ও ফাজমিড, এদের মধ্যে ফাজমিডকে সাধারণত বলা হয় কি না ফেজ ডিএনএ। তো সাধারণত এই ফেজ ডিএনএ তে ম্যাক্সিমাম কতটা এক্সটার্নালি ডিএনএ আমরা তাকে ধারণ করাতে পারি, খুব বেশি 53 কেবি, আর কসমিটের ক্ষেত্রে 42 কেবি, আর প্লাজমিডের ক্ষেত্রে সব থেকে কম 18 থেকে 20 কেবি। অর্থাৎ মোটামুটি দেখি আমি এই প্লাজমিড এবং কসমিডের ক্ষেত্রে যদি এদের পার্থক্য তুলনা করি কতটা দৈর্ঘ্যের ডিএনএ ধারণ করতে পারবে, সেক্ষেত্রে কসমিড এগিয়ে থাকে। এবার আমরা দেখে নেব যখন পিসিআর করা হয়, পিসিআর এর ফুল ফর্ম হচ্ছে পলিমেরাইজ চেন রিঅ্যাকশন। পলিমারেজ চেন রিঅ্যাকশন, এতে কি হয়, আমরা কোনো একটা নির্দিষ্ট কোনো ডিএনএ খণ্ডকে, ছোট ডিএনএ খণ্ডকে আমরা দিয়ে সেইটা বিভিন্ন ডিএনটিপি দিয়ে আমরা তার নাম্বারটা বাড়াতে পারি। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস দাঁড়াচ্ছে, পলিমারেজ দাঁড়াচ্ছে ট্যাগ পলিমারেজ। কি না ট্যাগ পলিমারেজ। এই ট্যাগ পলিমারেজের গুরুত্ব অসীম এই পিসিআর চেন রিঅ্যাকশনে। কেন না, এটা কি হচ্ছে, যখন টেম্পারেচার, এটা সাধারণত তাপ নিরোধক হিসাবে কাজ করছে। তো এই ট্যাগ পলিমারেজ যার সাধারণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হিট টলারেট। তো এটি কোথা থেকে এক্সট্রাক্ট করা হয়, সাধারণত থার্মাস অ্যাকোয়াটিকাস। থার্মাস অ্যাকোয়াটিকাস থেকে ট্যাগ পলিমারেজ আইসোলেশন করা হয়। আর ট্যাগ পলিমারেজের কাজ হচ্ছে তাপ নিরোধক হিসেবে কাজ করে। ধন্যবাদ সকলকে। দয়া করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাল ঘন্টাটি বাজিয়ে দিন।